দর্শক, ঈদ মোবারক সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ উৎসব যোগে। দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই খুশির দিনটিকে আরও একটু রঙিন করে তুলতে আপনাদের সামনে চলে আসলাম আমি, কানিজ লাবণী। এবং আজকের উৎসব যোগ বিশেষ, আমার জন্য ভীষণ বিশেষ, কারণ আজকে যিনি আছেন আমার সাথে তার পরিচয় আসলে আমি কি দিব, স্পর্ধা আসলে দেখাতেও চাই না আমি। তিনি একাধারে সিনেমা, নাটক, ওটিটি সব জায়গায় সোনার কাঠি রূপার কাঠির মতো আলো ছড়িয়েছেন সবসময়। তিনি একাধারে নাটক, এইদিকে আমি যদি বলি লেখনী এবং তার ছবি, সব কিছু মিলিয়ে সব জায়গায় আমরা তাকে খুঁজে পেয়েছি। এবং বিজ্ঞাপন কথা উঠলেই আমরা আসলে যার কথা প্রথমেই আমাদের মাথায় আসে সেই মানুষটিকে নিয়ে আজকে বসেছি। দর্শক, কথা বাড়াবো না, আমার সাথে আছে 2100 পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব আফজাল হোসেন। চলুন ঈদের এই বিশেষ সময় আমরা তার সাথে গল্প করি, আজকের উৎসব যোগকে মাতিয়ে তুলি। আফজাল ভাই, অসংখ্য ধন্যবাদ আজ উৎসব যোগে অতিথি হয়ে আসার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ যে গুছিয়ে পরিচয়টা দিলেন, দেওয়ার চেষ্টা করলেন, ভালো লাগলো। আচ্ছা ভাই, আসলে আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এতগুলো পরিচয় একটা মানুষের কোনটা দিব কি কোনটা দিব না, কিন্তু আমার কাছে মনে হলো প্রত্যেকটা পরিচয় আসলে সবার জানা উচিত। কারণ একজন আফজাল হোসেন, তার কাজের পরিধি কতটা বড় আসলে এটা আমার মনে হয় যারা এটা নিয়ে পড়াশোনা করবে না, এটা বোধহয় তাদের কমতি। আপনার কি মনে হয়? কানিজ মানে ডাকে কি বলে আপনাকে? কানিজ। আচ্ছা, কানিজ আসলে আমি অনেক জায়গায় বলেছি কথাটা, একটু পুরনো লাগবে হয়তো, অনেক জায়গায় বলেছি কথাটা। হ্যাঁ, পরিচয় অনেকগুলো আছে, অনেকগুলো কাজ করি বলে, কিন্তু কোনো কিছু লক্ষ্য নিয়ে আমার কোনোটাই করা হয় না। আমি যা যা এ পর্যন্ত করেছি, অভিনয় করা, লেখালেখি, উপস্থাপনা করা, বিজ্ঞাপন বানানো, ছবি আঁকা, এগুলো আমি উপভোগ করি বলেই করি। ঠিক লক্ষ্য নেই যে আমাকে একজন বড় শিল্পী হতে হবে, বড় লেখক হতে হবে, বড় অভিনেতা হতে হবে, কোনোটাই না। আমার সবসময়ই মনে হয় যে মানুষ জন্মগ্রহণ করে মাত্র একবার। সেই জন্মগ্রহণ বা জীবনটাকে বিশেষ করে তুলবার জন্যে যদি আমার যা যা করার ইচ্ছা করতে পারি, সেটাই অনেক বড় সার্থকতা, যে হ্যাঁ, আমি চেষ্টা অন্তত করতে পেরেছি। আমার মনে হয় আফজাল ভাই আপনি পুরোপুরি সার্থক, কারণ মানুষ এখন আপনাকে এতটাই ভালোবাসে। আপনি আগে যেরকম কাজ করতেন এখন আমি জানি কাজ একটু কমিয়ে দিয়েছেন, কিন্তু যেমনটা বলছিলাম যে আপনার কাজের ওই রেশ এখনো আমাদের সকলের মনে রয়ে গেছে। আফজাল ভাই, ঈদের অনুষ্ঠানে একটু ঈদ নিয়ে কথা বলি। ঈদ কেমন কাটলো? ঈদে আসলে কি করা হয়? ঈদ বরাবরই যেমন কাটার তেমনই কাটে, তবে হ্যাঁ, ঈদ আমাকে খুব বিশেষ আনন্দ দেয় না এই কারণে যে আমরা আসলে ঈদ যেমন কাটিয়ে এসেছি সেটার অর্ধেকও কাটানো হয় না। বিশেষ করে ভালো লাগে যে হ্যাঁ, একটা উপলক্ষে আমরা পরিবার একত্রিত হই, বাচ্চা কাচ্চারা চারপাশে থাকে, তারা উপভোগ করে, বন্ধুবান্ধব প্রিয়জনরা আসা যাওয়া করে, ওইটাই হচ্ছে উপভোগের বিষয়। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তো আগে তো একটা মানুষের নানান ধরনের উপভোগের বিষয় ছিল, নানান চাঞ্চল্য ছিল, নানান মানে ওই যে অভিজ্ঞতাগুলো এখন শুধু স্মৃতি। এখন এটুকুতেই সন্তুষ্ট যে একটা উপলক্ষে আমরা এক হতে পারি, একসঙ্গে 2-4 দিন ভালো কাটাতে পারি। কিন্তু আফজাল হোসেন যদিও বলছে যে তার কাছে ঈদ আগের মতো বিশেষ না, কিন্তু আমাদের কাছে তো ভীষণ বিশেষ। কারণ ছোট কাকু নিয়ে আফজাল হোসেনকে আমরা সবসময় দেখতে পারি টিভির পর্দায়। আমরা এই দিক থেকে বলবো যে আমরা সৌভাগ্যবান যে এত সুন্দর একটি পরিসরে আমরা আপনাকে পাই। কারণ আমাদের দেশে কিন্তু শিশুদের নিয়ে কাজটা বোধহয় খুব কম হয়, খুব কম বলতে গেলে আমি বলবো যে একদমই নেই, এখন হচ্ছে না। সেখানে আপনি এত দারুণ একটা পরিকল্পনার সাথে যুক্ত হয়েছেন। ছোট কাকুর গল্পটা আফজাল ভাই আপনার মুখে শুনি। ছোট কাকুরটা বলি, তার আগে একটু বলিনি যে বিশেষ ঈদের যে বিশেষ কথাটা হচ্ছিল সেটা সামান্য একটা উদাহরণ দিলেই আমার মনে হয় পরিষ্কার বোঝা যাবে। আমাদের যখন তরুণকাল ছিল তখন কিন্তু নতুন পোশাকের একটা আলাদা, আমরা গন্ধটাও আলাদা করে নিতাম। আমাদের যৌবনকালে, আমাদের শৈশবকালে আলাদা সব কিছুই জীবনের গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এখন লক্ষ্য করবেন যে কেউই কোনো কিছুই খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে না, তার মানে সে নিজেই তার আনন্দকে হারিয়েছে।
আমরা আনন্দটাকে পাওয়ার চেষ্টা করতাম। ছোট কাকু নিয়ে বলি, ছোট কাকু 13 বছর ধরে করছি। এটি ফরিদুর রাজা সাগরের বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক, তার লেখা একটা ধারাবাহিক গোয়েন্দা কাহিনী থেকে আমরা এটা বানাই। এবং এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি কিন্তু যতটুকু যেসব ক্ষেত্রে কাজ করেছি, মূলত আমার শুরুটা কিন্তু বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের মানে হলো, আমি আর্ট কলেজে যখন পড়তাম তখন একটা পত্রিকায় কাজ করতাম। সেই পত্রিকায় কাজ করার সূত্রে যখন তারা বাচ্চাদের সাহিত্য করতো, যে সময়ে ওই সময়ে যেসব তরুণরা তাদের সঙ্গে সম্পর্ক হয়, তারাই কিন্তু এখনো পর্যন্ত বন্ধু। এই যে শিশু সাহিত্যের সঙ্গে সম্পর্ক হওয়া, ছবি আঁকা, এইগুলোর সঙ্গে থেকে একটা আবেগের সম্পর্ক তৈরি হয়েছে শিশুদের জন্য কিছু করা। আমি দীর্ঘকাল নানা কিছু করেছি, একটা সময় অভিনয়টা আমি বাদ দিয়েছিলাম, করতাম না। তারপর একসময় মনে হলো যে আমি একটা লম্বা সময় ধরে অভিনয় করছি না, কিন্তু বাচ্চাদেরও কিছু হচ্ছে না। আর সাগরও তার লেখাগুলো লিখে যাচ্ছে, প্রকাশিত হচ্ছে, মানুষ সেগুলো পড়ছে, তো ওগুলো কেন ধারাবাহিক গোয়েন্দা নাটক হবে না, হতে পারে। এবং সেটা ভেবে আমরা 13 বছর আগে শুরু করি কক্সবাজারের কাকাতুয়া দিয়ে গোয়েন্দা গল্পটা। আমাদের লক্ষ্য ছিল যে বাচ্চাদের জন্য কিছু করা। আর গোয়েন্দা গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে মানুষ মাথাটা খাটাতে হয় মানুষের, হ্যাঁ, যে শুধু বিনোদন না, একটু মাথাটাও খাটাতে হয়। তো একটা শিশু যদি একটা বিষয় দেখে একটু মনোযোগী হয়, সেটা তার জন্য উপকারী হয় বলে বিবেচনা করি। তো আমরা কক্সবাজারের কাকাতুয়া করি, সেটা একটা ঈদেই করি। সাগরের কাছে প্রস্তাব করি যে আমরা এটা রেগুলার করতে পারি কি না। তখন মোটামুটি ও বলল হ্যাঁ, এটা করা যেতে পারে। হ্যাঁ, অনেকে কিন্তু আমাদেরকে বলেছে যে আমরা সারা বছর আরও করতে পারি কি না, দুটো ঈদ ছাড়া। কিন্তু আমার সেটা মনে হয় কি যে ওরকমভাবে যাওয়া উচিত না, এই কারণে যে প্রত্যহ যদি একটা বিষয় চলতে থাকে, সেটা খুব গুরুত্বটা থাকে না। সেজন্য আমরা 2 ঈদে ছোট কাকু করি, 13 বছর ধরে করছি। এবং সেটা এখনো চলমান রয়েছে। এবং আমরা ছোট কাকু প্রত্যেক ঈদেই আসলে আফজাল ভাই চাই। ছোট কাকু নিয়ে কি কোনো বিশেষ পরিকল্পনা আছে, যে দীর্ঘ পরিসরে বিশেষ অনেকদিন ধরেই আছে, কিন্তু নানাবিধ কারণে হয়ে ওঠে না। বিশেষ পরিকল্পনা হচ্ছে ছোট কাকু ফিল্ম করতে যাচ্ছে, এবং সেটার কারণে কিন্তু আমরা একটা খেলা যেমন সেমিফাইনাল আছে না, ওরকম কিন্তু আমরা একটা ছবি অলরেডি বানিয়ে ফেলেছি। ছবিটা আমরা চলচ্চিত্র বলছি না, আমরা বলছি প্রায় চলচ্চিত্র। আচ্ছা, দারুণ। এটা বানানো হয়ে গেছে, এটা মুক্তি পাবে খুব শীঘ্রই। আর তাছাড়া আমরা একটা বড় ধরনের পরিকল্পনা করছি ছোট কাকুর জন্যে। আমাদের এই 13 বছর ধরে আমি নাট্য দিতাম, আমি পরিচালনা এবং অভিনয় করতাম। এই গত 3 ছোট কাকু, বিখ্যাত ডিরেক্টর, পরিচালক, খুব ভালো কাজ করে, অনিমেষ আইচ, সে পরিচালনা করছে। দারুণ একটা সংবাদ পেলাম আমরা, যে ছোট কাকু সিনেমা আসতে যাচ্ছে। এটা আমার মনে হয় আমরা যারা বড়রা রয়েছি, আমরা তো পছন্দ করি ছোট কাকু, আর যারা আমার শিশু দর্শক আজকে যারা উৎসব যোগ দেখছে, তারাও ভীষণ খুশি হয়ে গেল। আসলে ভাই, আরেকটা বিষয় আমি এখানে আনতে চাই, একটু পেছনে ফিরে চাই। এখন নিয়ে তো কথা বলছি, 70 সালে এক যুবক ঢাকায় আসলো অনেক স্বপ্ন নিয়ে। ওটা তো অনেক লম্বা গল্প, ছোট করে বলি যে আমি এসেছিলাম আর্ট কলেজে ভর্তি হতে। আর্ট কলেজে ভর্তি হই, আর্ট কলেজে পড়াশোনা শেষ করি। শেষ করে আমি গ্রুপ থিয়েটার, ঢাকা থিয়েটারে জয়েন করি। ঢাকা থিয়েটারের থেকে আমাকে টেলিভিশনে ডাকা হয়, তারপর সিনেমাতে ডাকা হয়। মানে ধারাবাহিকভাবে চলেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা কোনোটাই আমার করার ইচ্ছা ছিল না। এটা অনেকটা মনে হয় যে নিয়তি। আমি যে নাটক করবো, এটা আমাকে তখন কখনো মনে হয়নি। আমি একটা আর্ট কলেজে নাটক করেছিলাম, সেটা দেখে ঢাকা থিয়েটারের যিনি পরিচালক, নেতা, উনি সেটা দেখেছিলেন। দেখে আমাকে বলেছিলেন যে তুমি যদি সিরিয়াসলি নাটক করতে চাও, তাহলে থিয়েটার করো। ওইটা করতে গিয়ে একটার পর যেটা আর থামা হয়নি। আসলে আফজাল হোসেন আসলে তাহলে কি হতে চেয়েছি? কিছু হতে চাইনি। কোনো স্বপ্ন ছিল না যে পড়াশোনা শেষ করে? শুধু একটাই স্বপ্ন ছিল, যে অঙ্ক যেন না করতে হয়।
এটা বোধহয় যারা স্টুডেন্ট রয়েছে কারোই বোধহয় অঙ্কটা খুব একটা পছন্দ না আফজাল ভাই। আমার একেবারে অঙ্ক পছন্দ না, আমি ক্লাস 10-এ অঙ্কতে ফেল করেছি। আচ্ছা আচ্ছা, এটা একটা দারুণ আমার কাছে মনে হয় তথ্য, দর্শকরা জানো যে আফজাল হোসেন অঙ্কতে ফেল করেছে। তাহলে আমার মনে হয় যারা ছোট স্টুডেন্ট রয়েছে তারা ফেল করলে আসলে এত দুঃখ পাওয়ার কিছু নেই, তারাও বড় হয়ে এক একজন আফজাল হোসেন অবশ্যই হতে পারবে। কারণ অঙ্ক মানুষের কিন্তু সারা জীবনে থাকে, ওই অঙ্কটা যেটা পড়ে বড় হতে হয় সেটাতে ফেল করেছি, কিন্তু ওটা থেকে পালাতে গিয়ে দেখেছি, উপলব্ধি হয়েছে, জেনেছি যে অঙ্ক ছাড়া জগতে কিছুই নেই। আপনি কথা বলছেন সেটার জন্য অঙ্ক লাগে, আপনি দাঁড়ান বসেন সেটাও অঙ্ক, আপনি হাঁটেন সেটাও অঙ্ক। মানে আমার মনে হয় যে মানুষ খায় পড়ে পরে সব কিছুই অঙ্ক। দারুণ দারুণ আফজাল ভাই, আমার মনে হচ্ছে যত কথা বলছি আমি শিখছি, জানছি। আমি একটু পেছনের ছবিগুলো নিয়ে একটু কথা বলি, আমি বারবার আমার চোখ পড়ছে আসলে। আমি শুরুতেই দর্শকদের বলছিলাম যে আফজাল হোসেন দারুণ ছবি আঁকে। এটা আমি জানি না যে কতজন দর্শক আসলে জানে, অনেকেই বোধহয় জানে না। পেছনের ছবিগুলো আমরা যে দেখলাম, প্রত্যেকটা ছবির নিচে আফজাল হোসেনের আমরা দেখতে পাচ্ছি তার স্বাক্ষর আছে। ছবিগুলোর একটু গল্প যদি শুনতাম ছোট করে। গল্প না, ছবি আঁকি। আমি দীর্ঘকাল যখন অভিনয়টা শুরু করি তখন প্রায় 12-13 বছরের মতো ছবি আঁকিনি। না আঁকিনি মানে একেবারেই আঁকিনি তা না, মানে আঁকতাম, অন্য কাজ তো আমি করতাম, ছবি আঁকা সংক্রান্ত কাজই করতাম। আমি ডিজাইন করতাম, ইলাস্ট্রেশন করতাম, বুক কভার করতাম, এগুলো করতাম। কিন্তু যে পেইন্টিং বিষয়টা, এটা লম্বা সময় ধরে করিনি। তো এই যে ঘরে দেখছেন এসব দেয়াল খালি ছিল, আমার স্ত্রী অনেকটা একটা কারফিউ জারি করেছিলেন যে এই দেয়ালে আমি অন্য কোনো ছবি লাগাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি নিজে ছবি না আঁকবো। বাধ্য হয়ে আমাকে ওই ঘরের খালি দেয়ালের কিন্তু একটা শাস্তি আছে, যে আমি ঘরে ঘুরছি দেয়াল খালি, এটা মানা খুবই কষ্টকর। তো আবার শুরু করি এবং সেই শুরু করে আজ পর্যন্ত আর থামতে পারিনি। দারুণ। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে ঘরটাতে বসে আসলে কথা বলছি, ঘরের রংটাই যেন বদলে গেছে, কারণ প্রত্যেকটা ছবির আমার কাছে মনে হচ্ছে যে একটু আলাদা কথা বলছে। এবং আসলে ছবি আঁকার এটা আবার ভাগ আছে, এই দেয়ালগুলোতে আমার ছবি, ওই দেয়ালটায় পুরোটাই আমার স্ত্রীর আঁকা ছবি, একটা ছবি ছাড়া। এটা বোধহয় দর্শকরা জানলো যে আফজাল হোসেনের যিনি সহধর্মিণী, তিনিও দারুণ ছবি আঁকছে। ও কিন্তু ছবি আঁকা নিয়ে পড়াশোনা করেনি, ওর নিজের শখ থেকে ছবি আঁকতো। তারপরে আমাদের দেশের একজন নামকরা শিল্পী স্বপন চৌধুরী, অনেক মানুষ চিনবে তাকে হচ্ছে গায়ক তপন চৌধুরীর ভাই, বা গায়ক অর্ণবের বাবা। তার কাছে ও ছবি আঁকা নিয়ে অনেকদিন ক্লাস করেছে, এখন ছবি আঁকেও। আফজাল ভাই, আমি একটা বিষয় নিয়ে আমার খুব আগ্রহের জায়গা, আমি এটা জানতে চাই। যদিও ওই সময়টা যে একটা স্বর্ণযুগ ছিল আপনাদের সময়টা, ওই সময়টা আসলে এখন আর আমরা চাইলেও ফিরে পাবো না। আমি যেমনটা আপনাকে বলছিলাম যে ইউটিউবে আমরা হয়তো সার্চ দিয়ে পেছনের কাজগুলো দেখতে পারি। পেছনের কাজগুলো দেখতে চেয়ে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মাঝে মাঝে খুব আফসোস লাগে। আমার এখনকার দিনের কাজগুলো আমরা কিন্তু ইউটিউবে বারবার খুঁজে খুঁজে খুব কম দেখি আফজাল ভাই, কিন্তু ওই সময়ের কাজ আপনারা যেগুলো করেছেন, আমি স্পেসিফিকলি যদি বলি, আপনি তো দারুণ দারুণ কিছু আমাদের ইন্ডাস্ট্রিতে যারা বিজ্ঞাপন করতো ওই সময়, নতুন মুখ আপনার হাত ধরে তারা এসেছিল, তারা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে বেরিয়েছে এবং এখনও তারা রাজত্ব করছে আসলে। এবং যেটা বলছিলাম, ওই টিভিসিগুলো এখনও দেখা হয় এবং আপনি দারুণভাবে কিছু, আমার কাছে মানে ফিমেল ফেস যারা রয়েছে আপনি তাদেরকে বের করে এনেছেন। এবং আমি এই গল্প শুনেছি অনেকের বাবা মাকে যেও আপনি কনভিন্স করেছেন যে আপনার মেয়েকে কাজ করতে দেন। তখন তো আসলে এই ক্ষেত্রটা এমন হয়নি যে মধ্যবিত্ত বাড়ির একটা মেয়ে এসে বিজ্ঞাপন করবে, এই সময়টা তখন গড়ে ওঠেনি, সুতরাং করতে হয়েছে, ওইভাবেই করতে হয়েছে। এখন যেমন মানে কোনো ভাবতেই হয় না, কাজের জন্য অসংখ্য মানুষ পাওয়া যায়, তখন আমরা একটা কাজ পেলে চিন্তা করতাম যে কাজটা কীভাবে করা যাবে, কোথায় পাবো কাকে। তো সেটা ওই সময়টা যেটা হয়েছে কি, আমরা একজন থেকে শুরু করে দেখা গেছে যে বহুজন, ওরা নিজেরাই একটা পরিবারের মতো হয়ে গেছিলো। যে একজন মডেল, সে হয়তো তার 5 জন বন্ধু, মেয়েরা ছেলেরা সব একসাথে করে ফেলছে। এবং এখন ভালো লাগে আমার যে এখনও তারা পরস্পরের বন্ধু এবং এখনও তারা বিশেষ বিজ্ঞাপনে, অভিনয়ে, নাচে, সর্বক্ষেত্রে তারা এখনো পর্যন্ত বিশেষ, তারা এখনো মিডিয়াতে দাপিয়ে বেড়াচ্ছে। যেটা বলছিলাম আফজাল ভাই, আপনারা যখন একটা বিজ্ঞাপনের জন্য
একটা মুখকে বাছাই করতেন, আমি একটু এখন যারা তরুণ বিজ্ঞাপন নির্মাতা আছে আমার মনে হয় তাদেরও সুবিধা হবে এটা জানলে, যে ওই সময় আসলে আপনি একটা মেয়ের ছবি কিভাবে কল্পনা করতেন যে আমার এই প্রসাধনীটার সাথে বা এই শাড়ি বিজ্ঞাপনের সাথে আমার এই ফেসটা আসলে দরকার, বা এই সিলেকশনের প্রসেসটা আপনাদের কেমন ছিল তখন? তাহলে যে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা এক ধরনের স্বাধীনতা ভোগ করেছি। আমাদেরকে কেউ কখনো বলেনি যে যে বিজ্ঞাপনটা এরকম হতে হবে, বিজ্ঞাপনটা উমুককে নিতে হবে, কিচ্ছু বলা, কেউ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। আমরা যেটা ভালো হতে পারে সেই চেষ্টা করার সুযোগগুলো পেয়েছি। আর মডেল নির্বাচনের ক্ষেত্রে মানুষের একটা মন বোধহয় থাকে, মনে হয়, মন সায় দেয় যে হতে পারে। আমার ইন্টারেস্টিং যেমন দুটো কথা আজকে বলি, এটা কোনো ইন্টারভিউতে বলা হয়নি। একটা হলো যে যাদেরকে মডেল হিসেবে নেওয়া হয়েছে সেই সময়ে দেখা গেছে যে অন্তত পক্ষে দাবি করা যায় যে ৯৮% মানুষ এই ছেলে বা এই মেয়েদেরকে পছন্দ করেছে, তারা বিশেষ হতে পেরেছে। কেউ হয়তো করেনি পরে, কিন্তু প্রত্যেকেই একটা বিশেষ হয়ে উঠেছে তাদের কাজের মধ্য দিয়ে। এটা কি করে হয়েছে আমি জানি না, দু একটা ঘটনা শুধু একটু হয়তো আলাদা হয়েছে। আর একটা বিশেষ ঘটনা আছে, সেটা হচ্ছে দুইজন মডেলিং করতে চেয়েছিল, তাদেরকে আমরা মনে করেছি যে এখনও বোধহয় ওদের মধ্যে ওই বিষয়টা আসেনি। একজন শুনলে এখন খুব অবাক হবে মানুষ, একজন হচ্ছে ইমন, যেটা মানুষ চেনে সালমান শাহ নামে অভিনেতা। আমি ওকে ছোটোবেলা থেকে চিনি, ওর বিজ্ঞাপন করার শখ হয়েছিল, কিন্তু ওকে আমার দেখে মনে হচ্ছে বিজ্ঞাপন করতে পারবে না এখনও, মানে সে যে বয়সে সে করতে চেয়েছিল। আরেকটা হচ্ছে শাবনূর, খুব ছোট ছিল, ওরও বিজ্ঞাপন করার শখ ছিল, এবং ছোট থাকার কারণে ওকে তখন আমরা সিদ্ধান্ত নিতে পারিনি যে তাকে যে বিজ্ঞাপন করা যাবে কিনা। এই দুজন ছাড়া আর দু একজন মানুষ আছে যাদেরকে আমার মনে হয়েছে যে এরা খুব আলাদা একটা লুক আছে এবং এটা খুব ভালো করবে, কিন্তু হয়তো সময়টা এরকম যে আলাদা লুককে অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি তখন তৈরি হয়নি। এরকম দু একজন আছে যারা হয়তো বিশেষ হয়ে উঠতে পারেনি, কিন্তু বিশেষ হওয়ার যোগ্যতা তাদের ছিল। এই তথ্যটা শুনে আমি আসলে খুব হকচকিয়ে গেলাম যে সালমান শাহ যার কথা বললেন, ইমন, এবং সে সাথে শাবনূর, এটা বোধহয় দর্শকদের জন্য একটা নতুন তথ্য। যে এটা আমরা খুবই এখন ভেবে উপভোগ করি। আর একটা ঘটনা ঘটেছিল যে আমরা একটা প্রসাধনী সামগ্রীর জন্য একটা বিজ্ঞাপন করতে চাই, তো আমাদের সেই সময় যিনি মডেলিং করছিলেন ওর নাম শিলা, অনেক লম্বা মেয়েটি, দেশের বাইরে থাকতো। তো তাকে বলেছিলাম যে তোমার কোনো বান্ধবী টান্ধবী কেউ আছে কিনা। ও তার একটা বান্ধবীকে এনেছিল, আনার পর আমাদের এত ভালো লেগেছিল তাকে যে আমরা সাধারণত একটা বিজ্ঞাপন শ্যুট করার আগে তাকে বিভিন্ন পোশাকে কিন্তু শ্যুট করে দেখতাম যে কেমন লাগে তাকে। মনে হয়েছিল যে এটা দেখার প্রয়োজন নেই, এতটাই চমৎকার সে দেখতে মেয়েটি। তাকে নিয়ে আমরা সরাসরি বিজ্ঞাপনের শুটিংটা শুরু করি, এবং ওই জীবনে প্রথম একটা বিষয় বুঝতে পারি যে একটা মানুষ সামনে হয়তো সুন্দর দেখতে হতে পারে, কিন্তু ক্যামেরায় তাকে একই রকম সুন্দর নাও লাগতে পারে। আবার ক্যামেরার সামনে একজন খুব আকর্ষণীয় নাও মনে হতে পারে, ক্যামেরায় তাকে দারুণ আকর্ষণীয় মনে হতে পারে। আফজাল ভাই, আমরা কাজ নিয়ে কথা বলছিলাম, পুরনো কাজ নিয়ে কথা বলছিলাম, একটু সিনেমা নিয়ে কথা বলি। এখন সিনেমা আমার কাছে মনে হচ্ছে যে একটু আবার হয়তো তার গতি ফিরে পেয়েছে, নতুন নতুন কাজ হচ্ছে, এবং মাঝখানে আমরা একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, খুব একটা ভালো কাজ হচ্ছিল না। অনেক বড় সময়, জি, খুব একটা ভালো কাজ আমাদের চোখেও পড়েনি। এখন ভালো কাজ হচ্ছে দেশে, তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের দেশে গঞ্জি পেরিয়ে বাইরের দেশের সিনেমা হল পর্যন্ত আমাদের সিনেমাগুলো পৌঁছে গিয়েছে। তবুও আমার কেন জানি মনে হয় যে কোথাও একটা, কি আপনার মনে হয় যে আমি যদি ৯০-এর দশকের সিনেমাগুলোতে ফিরে যাই, সেখানে যে ইমোশনগুলো ছিল, যে ভালো লাগাগুলো ছিল, এখনের সিনেমাতে কি এই জিনিসটা মিসিং? আপনার কি মনে হয়? না, আমি সেটা ঠিক ওভাবে ভাবি না। আমার মনে হয় যে সময় তো মানুষকে বদলে দেয়, তো সেই সময়টা ওরকমই ছিল যে মানুষ চিঠি লিখতো, মানুষ পরস্পরের সঙ্গে কথা বলতো। এখন কিন্তু মানুষ একা হয়ে গেছে, মানুষ এখন ফোনের সঙ্গে কথা বলে, ফোন নিয়ে থাকে, মানুষের দরকার হয় না। একজন মানুষ যদি একটা ফোন থাকে তার সঙ্গীও দরকার হয় না।
তো এই বদলটা তো আমাদের মানতে হবে যে মানুষ স্বেচ্ছায় এই জায়গাটা এসেছে। শুধু নানা কিছুতে নানা ধরনের পরিবর্তন আসবে, কিন্তু যে বড় পরিবর্তনটায় সন্তুষ্ট হওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু খুব ভালো সিনেমা তৈরি হতো। আমি ঢাকায় আসবার আগে থেকেই সিনেমার পাগল ছিলাম। আমি অনেক ছবি দেখতাম এবং সেই মানুষটাই একটা সময় ছবি দেখা বাদ দিয়েছিস, এবং শুধু আমি না, দেখলাম যে চারপাশের বহু মানুষ সিনেমা দেখা বাদ দিয়েছে, আর দেখতে চায় না। এবং খুবই আনন্দের বিষয় যে বেশ কয়েক বছর যাবৎ লক্ষ্য করছি একটু একটু করে দর্শক আবার হলমুখী হয়েছে। সিনেমা উদ্যমটা ফেরত পেয়েছে যে ভালো কিছু করা। ঈদের সময় মানুষের পরিকল্পনার অংশ হয়েছে যে সিনেমা দেখব, এটা একটা বড় ব্যাপার যে ফেরত আসছে বিষয়টা। এখন যেটা কর্তব্য আছে, দর্শকের কর্তব্য আছে, নির্মাতাদের কর্তব্য আছে এবং গণমাধ্যমের কর্তব্য আছে। সেটা হলো আমরা কি চাই আগামীতে সবাই মিলে আসলে ঠিক করতে হবে। ধরা যাক যে এমন ছবিও তৈরি হয়েছে এর মধ্যে যেটা মুক্তিযুদ্ধের ছবি, সেটা কিন্তু মানুষ দেখতে গেছে। এমন ছবি তৈরি হয়েছে প্রেমের ছবি, সেটাও মানুষ দেখতে গেছে। তার মানে হলো যে মানুষের আগ্রহ আছে, মানুষকে জানতে হবে যে আলাদা করে কিছু হচ্ছে, সেটা সবার পার্টিসিপেশনটা দরকার। সেটা অধিকাংশ সময় হয় না। একটু আলাদা টাইপের ছবি হলে সেই ছবিটা সম্পর্কে কিন্তু লোকজন বেশি জানতে পারে না যে আলাদা একটা ছবি হয়েছে, মানুষকে তো জানাতে হবে। যেমন একটু প্রসঙ্গক্রমে বলি, অপ্রাসঙ্গিক হবে না, যে যখন বইমেলা হয় তখন কিন্তু বইমেলায় কোন মেয়ে কী শাড়ি পরে গেল এটা নিয়ে কিন্তু খবর প্রকাশ হয়। হ্যাঁ, কি অঘটন ঘটেছে সেটা নিয়ে কিন্তু খবর হয় সব দিকেই। কিন্তু একটা মাস যাবৎ শুনি না যে একজন লেখক এসছেন, তার ভাষাটা আগের চেয়ে মানে প্রচলিত যারা লিখছেন তাদের চেয়ে বদলেছে, বা নতুন একটা লেখা বেরিয়েছে, এই উপন্যাসটি ভালো বা এই কবিতার বইটি ভালো, এগুলো কিন্তু কেউ বলে না। সিনেমার ব্যাপারে এই বিষয়টি বলার দরকার। তাহলে এই যে মানুষ আগ্রহী হয়ে সিনেমা হলে যাচ্ছে, আগামীতে আরও মানুষ যাবে এবং যারা ছবি বানাচ্ছেন তারা আরও ভালো নতুন ভাবনার ছবি সিনেমা হলে নিয়ে আসবে বলে বিশ্বাস। অবশ্যই আফজাল ভাই, এবং এটা তো আমাদের দুর্বলতা যে আমরা আসলে ভালো জিনিসগুলোর দিকে হয়তো একটু কম ফোকাস করছি, সেটা আমাদের গণমাধ্যমগুলো হোক বা পত্রিকাগুলো হোক, এটা আমাদেরই দুর্বলতা। আফজাল ভাই, একটু জানতে চাই যে সিনেমা নিয়ে যেহেতু কথা হচ্ছিল, আপনাদের সময় যে সিনেমাগুলো হতো, আমি যেটা বললাম যে তখন কিন্তু আপনারা যারা সিনেমাতে কাজ করেছেন চাইলেই যে আপনারা একদম দর্শকের হাতের নাগালে ছিলেন বিষয়টা এমন ছিল না। ওই যে আকাশে যে তারা দেখা যায়, আপনারা ঠিক তারার মতো দূর থেকে আমরা দেখতাম, এরকম একটা বিষয় ছিল। এখন সময় অবশ্যই বদলেছে। এখন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে সকল যারা অভিনেতা অভিনেত্রী ভীষণ তারা ওখানে অ্যাক্টিভ রয়েছে, বা ইউটিউব ঘাটালে আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে পেয়ে যাচ্ছি, এবং তাদের ব্যক্তিগত জীবনটাও আমাদের কাছে একদম খোলা বইয়ের মতো। কিন্তু আপনারা তখন কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেছেন, বিষয়টা তা ছিল না। তারপরও আপনাদের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। তো এখন তো ওই যে যেটা বললাম যে খোলা বইয়ের মতো সবার ব্যক্তিগত জীবন যা কাজ করছে 1 মিনিট পরেই আমি জানতে পারছি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা অনেক, উত্তরটা অনেক লম্বা হবে। আমি সহজ করে একটা লাইনে বলি যে আমরা কি ছিলাম সেটা এখন এই সময় এসে আশা করলে চলবে না যে আমরা এটা ছিলাম এখনও এটা থাকবে। সময় বদলেছে, সময় বদলেছে। ধরা যাক যে আমরা যারা অভিনয় করেছি, থিয়েটার করতাম, টেলিভিশনে অভিনয় করতাম, থিয়েটারে কিন্তু আমাদের একদম নির্দেশ দেওয়া ছিল যে থিয়েটার যারা করে 30-40 জন ছেলে মেয়ে কঠোর পরিশ্রম করে থিয়েটারটা করে। তোমরা যারা 4-5 জন টেলিভিশনে করো, তোমাদেরকে মানুষ চেনে, তোমাদের সঙ্গে মানুষ অন্যরকম আচরণ করে, আলাদা ধরনের আচরণ করে, তোমরা স্পেশালি ট্রিটেড। তোমরা দলে এসে কখনো দেখাবে না যে তোমরা স্পেশাল, তোমরা কিন্তু ওই 40 জনের একজন। ওই স্পেশাল বিষয়টা যদি দেখাতে চাও তাহলে দলের ক্ষতি হবে, এবং সবাই সেটা কিন্তু মেনে চলতো। এখন সময় যেটা, ধরা যাক আমি একটা নাটকে অভিনয় করলাম, আমি ঘোর বিরোধী
যে আমি এসে আমার ফেসবুকে আমি লিখবো আমি একটা নাটকে অভিনয় করলাম, এটা আমার দৃষ্টিভঙ্গি। আমি কেন, আমার কাজ হচ্ছে অভিনয় করা, আমি কেন বলতে চাইবো যে আমি একটা নাটকে অভিনয় করলাম? দর্শকের দায়িত্ব, দেখে নেবে। কিন্তু সেটা আমার ভাবনা। আরেকজন মানুষ যে নিয়মিত কাজ করছে সেও একটা বিষয় বোঝে যে তার কাজটার কথা সে বা তার কাছে পিঠের মানুষজন যদি না বলে বা না বলানো হয় তাহলে উল্লিখিত হবে না, আর উল্লিখিত না হলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। সময়টা হচ্ছে এরকম, সময়টা এই, সুতরাং এই অনুযায়ী মানুষ চলছে। দোষ মানে কি বলবো, যে আগে যেমন ছিল এখন তেমন থাকলে চলবে না। সুতরাং এক ধরনের অসহায়ত্ব মানুষের আছে, ওটা আমি ওইভাবে নিই যে এটা এক ধরনের অসহায়ত্ব, যে আমার কথা আমাকে বলতে হয়। আসলে তাহলে আপনি যেহেতু বললেন যে আপনাদের সময় ওই যে আপনি যেটা বললেন যে আপনি চাইলে যে নিজের কাজ আমি কেন নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে এসে লিখবো, তাই না, আমার কাজ করা, তাহলে কি এখন যারা শিল্পী রয়েছে তাদের মধ্যে কি ওই আত্মবিশ্বাসের একটু অভাব? নো, আমি সেটাও তাদের দোষ দিই না। আমি বলছি এই কারণে, আমি কিন্তু ব্যাখ্যা করে বলেছি যে যে নিয়মিত কাজ করতে চায়, হ্যাঁ করছে, তার কাজটা সবাই যে নোটিস করছে এমন তো না। কিন্তু এখন তো একটা সিস্টেম হয়েছে যে আমার একটা ফ্যান ক্লাব থাকবে, তারা বলবে এরকম কথা। হ্যাঁ, এটা তো এখন সময়ের দাবি। একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে থ্রু কমিউনিকেশন একটা জায়গায় আসতে চায়, এটা দোষের কিছু না, এটা তো করতেই হবে, না করলে সে তার দিকে তো লক্ষ্যটা ওইভাবে আসবে না কখনোই। কিন্তু এই জনপ্রিয়তার কথা যেহেতু বলছিলাম, জনপ্রিয়তা কি পাচ্ছে ঠিকঠাক আপনার মনে হয়? কারণ আমরা তো দেখি অনেকে আসছে, দুটা সিনেমা করছে, দুটা নাটক করছে, এরপর আবার হারিয়ে যাচ্ছে। কিন্তু তাদেরকে নিয়ে আবার এটা যেটা বলছিলাম আমাদের দুর্বলতার জায়গা আফজাল ভাই, যে তাদের অন্য জীবন নিয়ে, কাজ বাদ দিয়ে অন্য জীবন নিয়ে বেশ চর্চা হচ্ছে, ওগুলো নিয়ে বেশ ভিউ বানিয়ে চর্চা কিন্তু যাকে নিয়ে হচ্ছে সে করে না। গণমাধ্যম বলতে আমরা যেসব মাধ্যমকে বুঝি তারা কিন্তু কাজটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। আমি সরি, কাজটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো যদি বলা যায়, সেগুলো নিয়ে যদি চর্চা করা যায়, তাহলে অনেক মানুষ আকর্ষণ বোধ করে। সুতরাং কাজের বাইরে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো গণমাধ্যম উল্লেখ করে। সেটাই বলছেন আফজাল ভাই, আমাদের দুর্বলতা, আমাদের উচিত কাজটাকে হয়তো আরেকটু বেশি ফোকাস করে শিল্পীদেরকে নিয়ে কথা বলা। সেটা না বললে যে ক্ষতিটা হওয়ার, সে ক্ষতিটা ইতিমধ্যে হয়ে গেছে। সেটাই, আমরা হয়তো এটা থেকে উতরে যাবো আফজাল ভাই, এবং আপনার কথা আজকে হয়তো অন্য যারা গণমাধ্যম শুনছে বা আমরাও যারা শুনলাম, নিশ্চয়ই আমরা এটা থেকে বের হয়ে আসার আমাদের দিক থেকেও একটা চেষ্টা থাকবে। আফজাল ভাই, শেষ একটা প্রশ্ন আপনার কাছে আমি একটু রাখতে চাই, সেটা হলো আফজাল হোসেনের একটা ব্যাপার আছে, সেটা হলো আপনি আপনার টাইমে যে নাটকগুলো করেছেন, দ্য সিনেমাগুলো করেছেন, জুটি বিষয়টা তখন দারুণ উপভোগ করতো দর্শক, এবং ওই জুটিগুলোর যে চর্চা তখন হতো, এখনও হচ্ছে, 2025-এ এসেও হচ্ছে। এই 2025-এর কোনো জুটিকে আমরা কেন সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারছি না এখন? এটা আসলে কেউ গবেষণা করে বলতে পারবে না, নিজের বিবেচনা দিয়েও বলতে পারবে না। কারণ আমরা আমাদের কালে যেমন ধরে নেওয়া হয় বা বলা হয়, অজস্রভাবে শুনি আমি আর সুবর্ণ একটা জুটি, তো সেটা আমি বা সুবর্ণ কেউ ইচ্ছা করে জুটি হই নাই। কেউ ইচ্ছা করলে দুজন মিলে 50টা নাটকে 50টা সিনেমায় অভিনয় করে জুটি হতে পারবে না। এটা সম্পূর্ণ বিষয় করে নির্ভর করে দর্শকের উপর। দর্শক যাদের মনে করবেন যে এরা তার পছন্দের জুটি, ওটিই হবে। আর এখন যেটি, সেটি হলো আদৌ জুটি হোক বা না হোক, ওই আবার গণমাধ্যমের কথা বলবো, লেখালেখি করলে তো জুটি হয়, কিন্তু আমার মনে হয় না যে তা দুজন একসঙ্গে অনেক লম্বা সময় ধরে অভিনয় করলে জুটি হয়। তা যদি হতো তাহলে প্রচুর জুটির কথা বলতে পারতাম আমরা। জি, ওটাই বলছিলাম যে জুটিগুলো মানে এখন যেমন সেই অনেকগুলো বিষয় থাকে, এটা ইচ্ছা করে তো হওয়া যায় না। ধরা যাক একটা সময়ে হয়তো কিছু নাটক লেখা হয়েছে, যে নাটকগুলো আলাদা গুণাবলীর নাটক, সংলাপ চমৎকার, যারা দেখেছেন তারা মন দিয়ে ওভাবে দেখেছেন, লিখেছেন যারা, বানিয়েছেন যারা, প্রত্যেকেই একটা আলাদা ধরনের কিছু করার চেষ্টা করেছে। তো এই সবার মিলিত প্রচেষ্টায় একটা বিষয় দাঁড়িয়ে যায়। আপনার কাছে কি মনে হয় একটা কারিশমা তো থাকে? আপনি যেহেতু অভিনয় করতেন তখন আপনার দিক থেকে? আমার মনে হয় না থাকে।
আমার মনে হয় না থাকে, কারণ আমি বা সুবর্ণা আমরা জুটি হওয়ার জন্য কেউ কোনো প্রচেষ্টাই করিনি। আমাদের ওই সময় কিছু নাটক এসছে, যে নাটকগুলো আমাদের করার সুযোগ হয়েছে, ওইটা আমাদের ভাগ্য যে এই নাটকগুলো দর্শকের কাছে আমাদের নিয়ে গেছে। এবং আমি আফজাল ভাই আপনাকে বলছিলাম তুমি নাটকটা আমি এখনো ইউটিউবে দেখছি। তুমি কুলনাই কিনারা নাই, পারলে না রুমকি, দারুণ সব নাটক, দারুণ একের পর এক অসংখ্য নাটক তখন হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আফজাল ভাই, আমার হাতে সময় একদমই কম, তাও আপনার কাছে একটু জানার আগ্রহ, শোনার আগ্রহ যে আপনি একটু যদি আমাদেরকে বলতেন যে কাজ তো করেছেন বহু বছর ধরে, আমরা আপনার কাছে আরও কাজ চাই আসলে, কিন্তু একটু সুন্দর কাজ, সুস্থ কাজ, এবং আমরা যেন সুস্থ মিডিয়াতে থেকে সুস্থভাবে দর্শকদেরকে কিছু সুন্দর দারুণ উপহার দিতে পারি। আসলে কোন কোন জিনিসগুলো আমাদের দিক থেকে আরেকটু ভালো করলে? আমি ঠিক তো ওরকম বিশেষজ্ঞ হিসেবে বলতে পারবো না। আমি একটা বিষয় নিজে যেটা অনুশীলন করি, সেটা আমি যে যত ক্ষুদ্র কাজই হোক আমি ধরে নিই আলাদা রকম কিছু হতে হবে, ওই চেষ্টাটা থাকে আমার। ওটি মানুষ পছন্দ করবে কি করবে না, এটি মানুষকে বিরক্ত করবে কি না, এই চিন্তাগুলো না করে ঠিক মন দিয়ে আমার একটা কাজ ভালো লাগছে আমি সেটা করি, তাহলে কাজটার হয়তো একটা সময়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। যেমন ধরা যাক যে আমরা একটা গান লিখবার আগে কিন্তু সবাই ঠিক করে নিই গানটা জনপ্রিয় হবে কিনা, সুর দেওয়ার আগে ঠিক করে নিই যেটা সুরটা মানুষের মনে লাগবে কিনা, গাওয়ার সময় মনে করে নিচ্ছি এটা হিট হবে কিনা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গান, ওটা হিট হওয়া, জনপ্রিয় হওয়া, ভাইরাল হওয়া, এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা যতই আসলে ওই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি, তখন মূল যে কাজটা, সেই কাজটা খাটো হয়ে যাচ্ছে, মূল কাজটা আমরা আসলে ভুলে যাচ্ছি। আফজাল ভাই, এবার ঈদে আপনি তো একদম দর্শকদেরকে একটা বিশাল সারপ্রাইজ দিয়েছেন, কারণ আমরা অনেকেই জানতাম না যে তাণ্ডব সিনেমাতে আফজাল হোসেনকে দেখা যাবে। মানে আমি বলবো যে ঈদের গিফট পেয়ে গেছে দর্শক, তাণ্ডব সিনেমার গল্পটা একটু শুনবো। আমি এইটুকুই বলি যে ঈদের দিন এটা ঈদের ছবি হয়েছে একটা, এই ছবিটা মানুষ দেখতে গেলে ঈদের উপহার হিসেবে ভাবতে পারবে যে এই ছবিটা প্রকৃতই ঈদের ছবি, খুব ভালো সিনেমা হয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশের চলচ্চিত্রে যে বদলটা এসেছে, এই তাণ্ডব একটা উচ্চতায় নিয়ে যাবে বাংলা সিনেমাকে। এবং আফজাল হোসেন আছে সেখানে, তো আমার মনে হয় যে আমি আছি। এটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কি যে সব মিলিয়ে এই ছবিটা অসাধারণ হয়েছে। এটা আমার কাছে খুব আনন্দ লেগেছে যে আমি ঠিক আছে একটা ছবিতে আমি রয়েছি, আমি ছবি অভিনয় করতে আমার ভালো লাগে না, সেরকম অভিনয় এখন আমি করি না, করতে ভালো লাগে না, কিন্তু শেষমেশ এই ছবিটা করে আমার মনে হয়েছে ভালোই হলো যে একটা ছবি যেটা বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেবে। রায়হান রাফি অসাধারণ একজন পরিচালক, শাকিব খানের যে উত্তরণ সেটি চমকে যাওয়ার মতো, একটা এরকম একটা তারকা দীপ্তি নিয়ে নতুনভাবে আসা, এটা বিশাল ব্যাপার। 200 ছবির পর এটা বিশাল ব্যাপার, এবং আমি বিশ্বাস করি যে তাণ্ডব ইতিহাসে একটা বিশেষ জায়গা নেবে। অবশ্যই অবশ্যই আফজাল ভাই, এবং তাণ্ডব, ছোট কাকু কোনোটাই এবার আর মিস করা যাবে না। আফজাল হোসেনের যারা দর্শক রয়েছে, বিশেষ করে আমি তো অবশ্যই দেখবো। তাণ্ডব দেখা হয়নি, আমি হলে যে অবশ্যই তাণ্ডব সিনেমাটি দেখবো, এবং আফজাল ভাই আপনাকে আমি অবশ্যই জানাবো যে কেমন হলো বা দারুণ হলো সিনেমাটি। আফজাল ভাই, আপনার পারমিশন নিয়ে আজকে একটু বিদায় নিতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সময় দেওয়ার জন্য। যে আমার কাছে বিশেষ ভালো লাগছে এই কারণে যে ঈদের সময়ে মানুষের কাছে পৌঁছানো একটা উদ্যোগ হচ্ছে এই অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানটার কারণে হয়তো আমি সবাইকে বলতে পারছি ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই। দর্শক, কথায় গল্পে আফজাল হোসেনের সাথে সময়টা কিন্তু দারুণ কাটলো। আমার মনে হচ্ছিল আরও একটু গল্প করি, কিন্তু ওই যে সময়ের কাছে আসলে আমরা আটকে যাই। দর্শক, আজ বিদায় নিতে হচ্ছে। এই অনুষ্ঠানের রেশ কতক্ষণ থাকবে আমার মাঝে, আপনাদের মাঝে আমি দ্বিধা দ্বন্দ্বে ভুগছি, কিন্তু আপনারা ভালো থাকবেন, ঈদ দারুণভাবে উপভোগ করুন, ৭১-এর সাথেই থাকুন, কারণ ৭১ দারুণ কিছু অনুষ্ঠান নিয়ে থাকছে পুরো ঈদের সময় নিয়ে আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন।